নমস্কার বন্ধুরা, আমি শোভা। দেবশোভার চ্যানেলে আমি আর একবার তোমাদের সাথে একটা নতুন রান্না নিয়ে গল্প করতে চলে এসেছি। দেখো, আজকে আমি এটা রান্না করেছি। খুব নরম, খুব সফট আর খুব সুস্বাদু হয়েছিল খেতে। একটু অন্যরকমভাবে রান্না করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে রান্নার প্রসেসটা শেয়ার করি। দেখো, দেখেই জিভে জল আসছে। চলো তাহলে রান্নাটা শুরু করি। রান্নাটা করার জন্য প্রথমেই আমি যে জোগাড়জাতিগুলো করে রেখেছি সেইগুলো তোমাদেরকে দেখাই। চলো। হ্যাঁ, দেখো, সর্ষের তেল, এটা আমার ঝালপেটারি, এর মধ্যে সমস্ত মশলাগুলো আছে। নুন আর একটু চিনি লাগবে ওতে। পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, আর রসুন ছাড়িয়ে রেখেছি, তেজপাতা আর টমেটোগুলো কেটে রেখেছি। টমেটোগুলো আর আলু, টমেটোগুলো খুব কুচি করিনি, কারণ এই রান্না করতে গিয়ে আর কুচোনোর দরকার হবে না, এমনিই গলে যাবে। তারপর চলো কি রান্না করতে চলেছি দেখাই। এই দেখো, মটন। আজকে আমি মটনটা, আমার চ্যানেলে আরও মটনের রেসিপি শেয়ার করা আছে, কিন্তু এই মটনটা আমি একটু অন্যরকমভাবে রান্না করেছিলাম। মটনটা খুব ভালো, অনেকটা চর্বি দিয়েছে। দেখো, মেটেও আছে। সব সময় খুব একটা ভালো দেয় না, তবে যেদিন ভালো দেয় সেদিন নাম করতেই হয়, তাই করছি। সব রকম মিশিয়ে বেশ ভালো মাংস দিয়েছে। এটাকে একটু অন্যরকমভাবে করব। আমি কষে টষে নিয়ে কুকারে সিটি দিয়ে করি, আজ ওরকম করব না। আজ আগে অন্যরকমভাবে করব। দুটো পুরো দু রকম, দুটোর স্বাদ পুরো দু রকম হয়। এর আগেরটা অন্যরকম ছিল, কষে টষে নিয়ে কুকারে দিয়ে সিটি দিয়েছিলাম, আর এটা অন্যরকম। চলো দেখি অন্যরকমটা কীরকম। মাংসটা একটু ধুয়ে নিলাম। বলে নাকি অনেকবার বারবার জল দিয়ে খাসির মাংস ধোয়ার দরকার হয় না। আমি একবারই জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার চলো এটা ম্যারিনেট করে নিই। টমেটোটা পুরোটা দেবো না, হাফ রাখলাম। দেখো, হাফটা দিয়ে পরে কি করব, তাই হাফটা রাখলাম। আর এর মধ্যে এই গোটা রসুন ছাড়ানোগুলো গোটা গোটাই দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। আর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এটাও সব দেব না, হাফ মতন দেব আর হাফ রাখবো। দেখো, এতটা রেখে নিলাম। সব কিছুই খুব ফাইন চপ করার দরকার হয় না, কারণ মটন রান্নার ক্ষেত্রে অন্যান্যগুলো আর গলবে কি গলবে না ভাবতে হয় না, সব গলে সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে। একটু হলুদ গুঁড়ো আর ধনে জিরে একসাথে গুঁড়ো মেশানো ছিল, এটাও হাফ স্পুন মতন দিয়ে নিলাম। আর দেবো একটু নুন। নুনটা অল্পই দেবো, কারণ আবারও পরে দিতে হবে, তাই একবারে সবটা দিয়ে নেব না। এখন নুন দিয়ে নিলাম। তারপর এর মধ্যে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। চর্বিগুলো গলে এমনিতেই তেল তেলে রান্না হবে, তাতেও একটুখানি দিতে তো হবেই, নাহলে ফ্লেভারটা আসবে না ঠিকঠাক। তারপর ভালো করে এটা ম্যারিনেট করব। তার আগে আলুগুলোতেও ঝালপেটারি যখন খুলেইছি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিই। জানি না তোমরা এরকম করো কি না, কিন্তু আমি মটন করলে তাতে আলু দিই, কারণ মটনের থেকেও ফেভারিট তখন আলুটা হয়ে যায়। নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে নিলাম, পরে এগুলো ভেজে নেব। আর তারপর মাংসটাকে আচ্ছা করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখবো।
কোনো কিছুই বাটা ছিল না, সব গোটা গোটাই দিয়েছি, তো তাই হাতে বেশ চেপে চেপে ভালো করে মেরিনেটটা করতে হবে। দেখো বেশ, ওই জন্যই আমি এটা ভালো করে শ্যুট করেছি, যে ম্যারিনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা করে আধ ঘন্টা মতন রেখে দেব। আমি বলে নিই, এই কুকারের মধ্যে রেখে নিলাম। আর এর মধ্যে এটা কিছুক্ষণ দেখো বন্ধুরা, এবার মাংসগুলো সব কুকারে দিয়ে নিলাম। আর ওই যে জায়গাটায় মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে হাফ কাপ মতন জল অ্যাড করব, বেশি করব না, কারণ বেশি জল দিলে কুকারে তো আর জল মরে না, তাই ওই জলগুলো আবার কষে আমাকে শোকাতেও হবে, অল্প জলেই হবে। নিয়ে কুকারটা আঁচে বসিয়ে দেব, 2 থেকে 3টে সিটি দেবো, বেশি না, কারণ ওই 2-3টে সিটিতেই হাফ কুক হয়ে যাবে। এদিকে কড়াইটা চাপিয়ে নিই, মশলাটা কষতে শুরু করি, কারণ ওদিকে সিটি পড়তে পড়তে মশলাটা এদিকে কষা থাকলে তখন তাড়াতাড়ি করে রান্নাটা চাপাতে পারবো। তারপর এর মধ্যে একটুখানি সর্ষের তেল নিলাম, সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো এই সময় ভেজে তুলে রাখি প্রথমে, তারপর একে একে মশলাগুলো কষবো। দেখো আলুগুলো বেশ বেশি করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো সব ভেজে তুলে রাখলাম। এরপর এই তেলটার মধ্যে এবার ওই তেলটার মধ্যেই আর বেশি না দিয়ে ফোড়নগুলো একে একে দিয়ে নেব, নিয়ে কষতে শুরু করব। এর মধ্যে একটু চিনি দিলাম তেলটার মধ্যে, তারপর তেজপাতাটা দিয়ে নিলাম। চিনিটা গলার সঙ্গে সঙ্গেই তারপর আমরা এর মধ্যে বাদবাকি যে হাফ পেঁয়াজ কুচিটা ছিল রেখেছিলাম সেটাই তেলের মধ্যে অ্যাড করে নিলাম। ওদিকে মাংসটা সিটি পড়ছে পড়ুক, তা করতে আস্তে আস্তে ধিমে আছে এগুলো বেশ ভালোভাবে কষে নিই। পেঁয়াজটার সাথে টমেটোটাকে ভালো করে ভেজে নেব, একটু সময় ধরে টমেটোটা গলে যাবে। মশলাটা যেমন কষবো তার উপরে মাংসের টেস্টটা ডিপেন্ড করছে, তাই মশলাটা একটু ধৈর্য ধরে কষতেই হয়। তারপর এর মধ্যে আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম, কারণ আমি যে মশলার পেস্টটা বানিয়ে রাখি এতে রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা আমার ওইটাই শেষ ছিল। মশলাটা শেষ হলো আজকে, মাংসটা করে আবার পরের দিনের জন্য আমি ফ্রেশ বেটে রাখবো। এর মধ্যে আদাটা থাকে না, সব রান্নায় আমি আদা দিই না, তাই এতে আদাটা আলাদা করে গ্রেট করে অ্যাড করলাম। এরপর এর মধ্যে একে একে নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো অ্যাড করে নেব। অ্যাড করে এটাকে আস্তে আস্তে কষতে থাকবো। দেখো কষে কষে
মশলাটা একদম রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। খুব বেশি তেল দেখো কড়াইয়ে নেই, কারণ তেল আমি বেশি দিয়ে এই যে মাংসটা সেদ্ধ করেছি কুকারে, এখানে চর্বি থেকে অনেক তেল বেরিয়েছে, তাতেই মাংসটা মাখো মাখো হয়ে যাবে আর তাতেই টেস্টিও হবে। তাই অতিরিক্ত তেল আমি আর কড়াইতে দিইনি। এই 2-3টে সিটি মেরে রাখা মাংসটা এবার আমি মশলার সাথে অ্যাড করে দিলাম। দেখো জলটা হাফ কাপ মতন দিয়েছিলাম, বেশি দিইনি, তাই কড়াইতে বেশি জল নেই। এই যেটুকু আছে সেটা কষতে কষতেই জলটা শুকিয়ে যাবে, তাহলে মাংসটা আরও সুস্বাদু হয়ে যাবে। দেখো এখন এরকম লাগছে, কিন্তু একটু হাই ফ্লেম দিয়ে কষতে হবে। মাংসটা প্রায় 80% কুক। এবার শুধু ভাজা ভাজা করে নিলেই, জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। ওই কুকারের মধ্যেই আমি একটু জল গরম করে রাখছি, কারণ এই জলটা শুকিয়ে যাওয়ার পর তখন আবার একটু এর মধ্যে জল অ্যাড করতে হবে। হাই ফ্লেমে মাংসটা ফুটছে, দেখো বন্ধুরা। চাপা না দিয়ে, কোনো কিছু ঢাকা না দিয়ে এটাকে ফুটতে দিতে হবে, তাহলে জলটা তাড়াতাড়ি সেদ্ধ হতে হেল্প করবে আর শুকিয়েও যাবে। কুকারে সেদ্ধ করার সময় যে তেজপাতাটা দিয়েছিলাম সেটা বার করে আগেই ফেলে দিয়েছি। এই যে তেজপাতাটা দেখছো, এগুলো এখন তেলে অ্যাড করেছিলাম। এই সময় ভাজা আলুটাও দিয়ে দিলাম, কারণ ভাজা আলুটা সেদ্ধ হতে লাগবে একটু। দেখো সময় ধরে কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে, পুরো মাংসটা কষা হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। এই রকমও বার করে এক প্লেট খেতে বেশ ভালোই লাগবে। কিন্তু যাই হোক, ছেলেটা বাড়িতে থাকলে এরকম একটা বায়না করে থাকে, কিন্তু ও এখন বাড়িতে নেই, তাই আর বার করব না কষা। এবার এর মধ্যে খুব বেশি জল দেবো না, ঝোল তো খুবই ভালো লাগে, কিন্তু এখন ঝোল করব না। অল্প একটু জল দিয়ে মাখো মাখো করে নামাবো। এই দেখো, সেই কুকারেই জলটা গরম করে নিয়েছিলাম। গরম জল অ্যাড করাই ভালো, শুনেছি নাকি এতে টেস্টটা ভালো হয়, আর হয়ও, করে খেয়ে দেখেওছি, তাই গরম জলই দিলাম। এবার এটাকে ফুটতে দেব, এবং শেষ ফিনিশিং দেওয়ার জন্য সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে নেব। আর একটু মতন জল দিলাম, মনে হচ্ছিল যেন টান টান হয়ে যাবে একদম, তাই এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম। খুব একটা লঙ্কা এর মধ্যে দেওয়া হয়নি, তাই গোলমরিচটাই একটু দিলাম। একটু নুন দিলাম, চেখে দেখলাম একটু নুন লাগবে। আর তাছাড়াও নামানোর সময় একটু নুন অ্যাড করলে, এগুলো জাস্ট একটা মনে মনে ধারণা, শুনেছি যে রান্নাটা ভালো হয়। একটুখানি ঘিটা বেশ এরকমভাবে দিতে আমার খুব ভালো লাগে, চামচেও লেগে থাকে না, গরম ঝোলে ঘিটা মিক্স হয়ে যায় আর চামচটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। ঘিটা দেওয়া হয়ে গেল। এরপর সামান্য একটু গরম মশলা দিলাম, না বেশি, সবসময় গরম মশলার ফ্লেভারটা বন্ধুরা ভালো লাগে না, তাই এবার এটা চাপা দিয়ে ফুটতে দেবো একটু। এই দেখো ফুটে গেছে, এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম জাস্ট ফ্লেভারের জন্য, ওটাই নিলাম, একটুও ভেঙে দিইনি, নাহলে ঝাল হয়ে যাবে। খাবার সময় ওটা পাতের থেকে তুলে দেব, যার লাগবে সে একটু ডলে নিলে ঝাল ঝাল খেতে পাবে। দেখো আমার রান্না এবার কমপ্লিট, কিন্তু রান্নার পরেও একটা শেষ পর্ব থাকে। আমি গ্যাসটা অফ করে এটাকে 10-15 মিনিট রেখে দেব, তবে রান্নার ফ্লেভারটা, রঙটা ফুটে উঠবে।
দেখো 15 মিনিট পর খুলেছি, কি সুন্দর। ঢাকাটা খুলে দেখো একদম তেল ছেড়েছে উপরে, চাপ চাপ তেল একদম। রুটি, পরোটা বা গরম ভাতের উপর 2 পিস মাংস, একটু গ্রেভি আর একটা আলু দিলে ব্যাস পুরো ভাতটা মেখে খেয়ে নেওয়া যাবে। কষে সুন্দর হয়ে গেছে, দেখো রঙটাও ভালো হয়েছে, তেলটা ছেড়েছে। তেল একটু না ভাসলে আর খাসির মাংস রান্না হলো কি করে। আর কুকারে সিটি দিয়ে রান্না করলে তাহলে চর্বিটা গলে যায় না, বেশ রসগোল্লার মতো ফুলে ওপরে থাকে। যারা চর্বি খেতে ভালোবাসে তাদের শুনেই জিভে জল আসবে। না বন্ধুরা, একটুও চর্বিটা গলেনি। এই দেখো আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা যেহেতু একটু অন্যরকম রান্না বন্ধুরা, এটার স্বাদটা সম্পূর্ণ আলাদা, বিয়েবাড়ি ফেল একদম। দারুণ করে তোমরা খেয়ে অতি অবশ্যই আমাকে জানিও যে কেমন রান্নাটা হয়েছিল। ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কেমন হয়েছিল রান্নাটা। আর যদি তোমাদের এই রকমভাবে এই রান্নার চ্যানেলটি দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিয়ে আমার চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো। আমার চ্যানেলটা এখন একদমই নতুন, সাবস্ক্রাইবার বাড়ছে বটে, তবে নতুন, বাড়তে একটু সময় তো লাগবেই। কিন্তু আমি এই বন্ধুদের যারা এই আমার প্রথম 100 সাবস্ক্রাইবার, তাদের আমি কখনোই এই সাপোর্ট ভুলবো না। এবং তাদেরও যদি কোনোভাবে সাপোর্ট করতে হয় অতি অবশ্যই আমি তাদেরও সাপোর্ট করব। বন্ধুত্বের এই প্রথম সিঁড়িতে এরকমভাবে হাত বাড়িয়ে আপন করে নেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমার ছেলে রান্নাটিকে থামস আপ দিচ্ছে, ওর খুব ভালো লেগেছে, তাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।